চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 11, মানে অধ্যায় 11 পুরোটা আজকে এই একটি ভিডিওতে সমাধান পেয়ে যাবা। ঠিক আছে, তো প্রথমে সমাধান করব 89 পৃষ্ঠা, তারপরে আমরা সমাধান করব দেখো 90 পৃষ্ঠা, মানে পুরো 11 অধ্যায় ধরে আজকে সমাধান করব একটি ভিডিওতে। তারপরে সমাধান করব আমরা 91 পৃষ্ঠা, তারপরে আমরা সমাধান করব 92 পৃষ্ঠা, তারপরে সমাধান করব 93 পৃষ্ঠা, তারপরে লাস্টে আছে দেখো 94 পৃষ্ঠা, সর্বশেষ প্রশ্ন। তো আমরা এগুলো পর্যন্ত আজকে সমাধান করব। আর পরবর্তীতে অধ্যায় 12 এর সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি। তো দেখো আমরা আমাদের হোম পেজে চলে এসেছি প্রথমে। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে। এখানে লেখা আছে ওপরের দেওয়া জনসংখ্যার ছকটি পড়ি এবং শুমারির সাল অনুযায়ী জনসংখ্যার কি পরিবর্তন হয়েছে তা বের করি। তো এখানে 1974 থেকে 1981, এখানে জনসংখ্যার পরিবর্তন কি, মানে এই সময়ে জনসংখ্যার পরিবর্তন কি হয়েছিল, 1,25,00,000 জনসংখ্যা বেড়েছিল। তো আমরা কিভাবে বুঝবো, আমাদের হচ্ছে এই দেখো এখানে প্রত্যেকটা সাল দেওয়া আছে, আমরা এই সাল দেখে দেখবো কত লক্ষ জনসংখ্যা বেড়েছিল। ঠিক আছে, তো এটা দেখে আমাদের হচ্ছে এখান থেকে পূরণ করতে হবে। যেমন এখানে 1974 আছে, হ্যাঁ, তো এরকম দেখে আমাদের এই ওইটা অনুযায়ী আমাদের এটা পূরণ করতে হবে। তো চলো আমরা এটা উত্তর দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর প্রথমটা কিন্তু করে দেওয়া ছিল, আর দ্বিতীয়তে আছে 1981 থেকে 1991। তো এই সময় জনসংখ্যার পরিবর্তন কি, 2,16,00,000 জনসংখ্যা বেড়েছে। তারপরে আছে 1991 থেকে 2001, 1,90,00,000 জনসংখ্যা বেড়েছে। 2001 থেকে 2011, 1,92,00,000 জনসংখ্যা বেড়েছে। 2011 থেকে 2022, 1,61,00,000 জনসংখ্যা বেড়েছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 89 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 90 পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে খ নাম্বারে আমাদের আরেকটা ছক আছে, বলেছে ওপরের ছক 2 এর তথ্য পড়ে 1981 সাল থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ও জনসংখ্যার ঘনত্বের তুলনা করি। তো এখানে সাল দেওয়া আছে, এখানে ঘনত্বের হার বা হ্রাস বা বৃদ্ধি, আর এখানে গড় বার্ষিক বৃদ্ধির হার বা হ্রাস, তো বেড়েছে বা কমেছে সেটা আমরা এখানে লিখবো। আর উপরের হচ্ছে এই ছক থেকে, হ্যাঁ, এখানে সাল দেওয়া আছে, আর সেই সালে কত জনসংখ্যার মানে বার্ষিক বৃদ্ধির হার পেয়েছে এবং ঘনত্ব কত জনসংখ্যা। ঠিক আছে, তো আমরা এটা দেখে আমাদের এই ছকটা পূরণ করবো। তো চলো আমরা এটা তো দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 1981 থেকে 1991, 130 জন বৃদ্ধি, আর গড় বার্ষিক বৃদ্ধির হারের হ্রাস বা বৃদ্ধি এই যে 0.83 হ্রাস পাইছে। এবং হ্রাস পাইছে মানে কি, মানে কমছে, আর বৃদ্ধি মানে মানে বেশি বাড়ছে। আর 1991 থেকে 2001, 123 জন বৃদ্ধি, 0.43 হ্রাস পাইছে। আর 2001 থেকে 2011, 133 জন বৃদ্ধি, আর 0.12 হ্রাস পাইছে। 2011 থেকে 2022, 143 জন বৃদ্ধি, 0.24 হ্রাস। তো এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নাম্বারের উত্তর কমপ্লিট। এখন চলে যাব গ নাম্বারে। ঠিক আছে, তো দেখো গ নাম্বারে আমাদের এখানে কি লেখা আছে। ওপরের ছক 1 ও ছক 2 এর তথ্যের আলোকে নিচের 1981 সাল থেকে 2022 সাল পর্যন্ত জনসংখ্যা ও গড় বার্ষিক বৃদ্ধির হারের তথ্য লিখি এবং জনসংখ্যা ও গড় বার্ষিক বৃদ্ধির হারের মধ্যে কী ধরনের পরিবর্তন হয়েছে তা নির্ণয় করি। তো এখানে সাল দেওয়া আছে, আর আমাদের এই সালে জনসংখ্যা কি তা আমাদের এখানে লিখতে হবে প্রত্যেকটা সালের অনুযায়ী, এবং সেই সালে গড় বার্ষিক বৃদ্ধির হার পাইছে নাকি কমছে। ঠিক আছে, তো মানে বৃদ্ধি পাইছে নাকি কমছে সেটা আমরা এখানে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। আর এখানে বলেছে ছক 1 এবং ছক 2 দেখতে। তো এই হচ্ছে ছক 2, হ্যাঁ, আর এই হচ্ছে ছক 1। তো আমরা ছক 1 এবং ছক 2 দেখে নিয়েছি। দেখার পরে এখন আমরা উত্তরটি এখন এখানে লিখবো। ঠিক আছে, চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর 1981 সাল 8,99,00,000, আর গড় বার্ষিক বৃদ্ধির হার কত, 2.84। আর 1991 সাল জনসংখ্যা কত, 11,95,00,000, আর বার্ষিক বৃদ্ধির হার কত, 2.01। আর এখানে আছে 2001, 13,05,00,000, আর এখানে বৃদ্ধির হার হবে কত, 1.58। এখানে আছে 2011, 14,97,00,000, আর বৃদ্ধির হার কত, 1.46। এখানে আছে 2022, 16 কোটি, জনসংখ্যা কত, 16,58,00,000।
58 লক্ষ। আর বৃদ্ধির হার কত? 1.22। আর এই যে জনসংখ্যা ও গড় বার্ষিক বৃদ্ধির হারের পরিবর্তন। এই যে বাংলাদেশের জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, তবে গড় বার্ষিক বৃদ্ধির হার ধীরে ধীরে কমে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ নাম্বার কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো, এখানে আমাদের একটা ছক আছে। ক নাম্বারে বলেছে ছবিটি দেখিও নিচে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তো আমাদের হচ্ছে উপরের এই ছবিটি দেখতে হবে। হ্যাঁ, তো আমরা এই ছবিটি দেখে নিয়েছি। দেখার পরে আমাদের এই প্রশ্নের উত্তর এই পাশে লিখতে হবে। যেমন ছবিটি কিসের, সেটা উত্তর এখানে লিখবো। পরিবারের সদস্য সংখ্যা কম না বেশি, সেটা এখানে লিখবো। তো চলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা এই পাশে লিখে দেখাই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ছবিটি কিসের? এই যে ছবিটি একটি গ্রামীণ পরিবারের বা বসত বাড়ির ছবি। পরিবারের সদস্য সংখ্যা কম না বেশি? উত্তর পরিবারের সদস্য সংখ্যা বেশি। অধিক জনসংখ্যার কারণে পরিবারে কি কি অসুবিধা হয়? এই যে খাবারের অসুবিধা হয়, থাকার জায়গার অসুবিধা হয়, পোশাকের অসুবিধা হয়। তো এই ছিল আমাদের সমাধান। তো তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের ক নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো এখানে একটা ছক আছে। খ নাম্বারে বলেছে যে উপরের অনুচ্ছেদটুকু পড়ে নিচের মাইন্ড ম্যাপটি সম্পূর্ণ করি। তো আমাদের উপরের এই অনুচ্ছেদটুকু পড়তে হবে। হ্যাঁ, এই যে এই রিডিংটুকু অনুচ্ছেদ এবং এই অনুচ্ছেদটুকু পড়ে আমাদের নিচে এটা তথ্য পূরণ করতে হবে। ঠিক আছে, এখানে বলেছে অধিক জনসংখ্যার প্রভাব। তো অধিক জনসংখ্যার প্রভাব, যেমন এখানে বলেছে খাদ্য। তো এই খাদ্যর প্রভাব কি কি হতে পারে সেই তা নিয়ে দুইটা লিখবো। তারপরে স্বাস্থ্যের প্রভাব সম্পর্কে দুইটা লিখবো। শিক্ষার প্রভাব সম্পর্কে একটা লেখা আছে যে শিক্ষার সুযোগ, আর বাকি একটা লিখবো। আর যানবাহনের বিষয়ে আমাদের দুইটা লিখতে হবে, ব্যবস্থার বিষয়ে দুইটা লিখতে হবে, পরিবেশের বিষয়ে দুইটা লিখতে হবে। তো চলো আমরা এগুলোর উত্তরটি দেখে নিই। যেমন অধিক জনসংখ্যার প্রভাবে কি হয়? শিক্ষাক্ষেত্রে শিক্ষার সুযোগ পায় না, আর একটা আমাদের লিখতে হবে। এবং স্বাস্থ্য বিষয়ে কি কি সমস্যা হয়, মানে প্রত্যেকটার কি কি সমস্যা হয় আমরা লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর পরিবেশ। এই যে পাহাড় ও গাছপালা কেটে ব্যবস্থা তৈরি, বাসস্থান তৈরি। তারপর একটা কি, নদী নালায় ময়লা ফেলে দূষিত হচ্ছে, এটা হচ্ছে পরিবেশের দিকে। তারপর এখন চলে যাব খাদ্য বিষয়ে। এখানে আছে অতিরিক্ত খাদ্যের চাহিদা সৃষ্টি। তারপর এখানে হবে পরিবারের খাদ্যের প্রয়োজন মেটাতে হিমশিম খেতে যাচ্ছে। তারপরে এখন যাব হচ্ছে বাসস্থানের কাছে। এই যে বাসস্থানের দুটি সমস্যা কি? এই যে অতিরিক্ত বাসস্থানের চাহিদা সৃষ্টি, আর একটা কি, আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। তারপর দেখো, এখানে যানবাহনের ক্ষেত্রে কি হবে? যাতায়াতের অসুবিধা সৃষ্টি হচ্ছে। আর একটা কি হবে? যানবাহনের ওপর অতিরিক্ত চাপ পড়ে। আর শিক্ষার ক্ষেত্রে দেখো, একটা দেয়া ছিল যে শিক্ষার সুযোগ পায় না, আর একটা আমরা লিখবো দক্ষ জনবল তৈরি হচ্ছে না। আর স্বাস্থ্যর ক্ষেত্রে একটা আমরা লিখবো যে অসুস্থ মানুষের সংখ্যা বেড়ে যায়, আর একটা হবে মৃত্যু হার বেড়ে যায়। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। ঠিক আছে, এই যে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো, এখানে আমাদের গ নাম্বারে কি লেখা আছে যে পূর্বের তথ্যের আলোকে অতিরিক্ত জনসংখ্যা না হলে কি কি সুবিধা হতো তা লিখি। এই যে অধিক জনসংখ্যা না থাকলে না থাকার সুবিধা, তো অধিক জনসংখ্যা না থাকার সুবিধা কি কি? একটা আমাদের করে দিয়েছে যে বেকারত্ব কম হতো, আর বাকিগুলো আমাদের এর মধ্যে লিখতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো, একটা একটা লিখবা হচ্ছে এই যে পরিবেশের ভারসাম্য বজায় থাকতো, আর একটা লেখা তো ছিল বেকারত্ব কম হতো, আর একটা লিখবা আবাদি জমির ওপর চাপ কমতো, আর একটা লিখবা হচ্ছে খাদ্য সামান্য হতো না, আর একটা হবে যানবাহনের ওপর অতিরিক্ত চাপ পড়তো না। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাব ঘ নাম্বারে। তো দেখো, ঘ নাম্বারে আমাদের লেখা আছে নিপুর পরিবারের সদস্য সংখ্যা অধিক, তার পরিবারে কি কি সমস্যা হতে পারে। তো এখানে কি কি সমস্যা হতে পারে আমরা এখানে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই।
এই যে দেখো 1 নাম্বার লিখবা খাবার, বস্ত্র, বাসস্থানের জন্য অতিরিক্ত চাহিদা তৈরি হবে। 2 নাম্বার লিখবা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো দরকারি জিনিস পাওয়ার অভাব দেখা যেতে পারে। 3 নাম্বার লিখবা পরিবারের প্রয়োজন মেটাতে আর্থিক দিক থেকে হিমশিম খেতে হবে। 4 নাম্বার লিখবা পরিবারে অসুস্থ মানুষের সংখ্যা বেড়ে যেতে পারে। 5 লিখবা পরিবারের বেকার লোকের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের 93 পৃষ্ঠা কমপ্লিট, চলে এসেছে 94 পৃষ্ঠার সমাধানে। 1 নম্বরে বলেছে সাধারণত কত বছর পর পর আদমশুমারি হয়ে থাকে? সঠিক উত্তর হবে 10 বছর। 2 নম্বরে আছে জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির ফলে জনসংখ্যার ঘনত্ব। উত্তর হবে গ নাম্বার, বৃদ্ধি পায়। তো এখন চলে যাব 2 নম্বরের শূন্যস্থানে। এখানে বলেছে সর্বশেষ আদমশুমারিতে গণনাকৃত বাংলাদেশের জনসংখ্যা ড্যাশ কোটি 58 লক্ষ। তো চলো আমরা এখানে 3টি শূন্যস্থান আছে, উত্তরগুলো দেখে নিই। এই দেখো আমাদের 1 নাম্বার শূন্যস্থানের উত্তর হবে 16, ঠিক আছে, শুধু 16 হবে। আর এই যে 2 নাম্বারে বলেছে ভারতের তুলনায় বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব, এই যে উত্তর হবে বেশি। 3 নাম্বার বাসস্থানের জন্য অধিক হারে গাছপালা কাটা, এই যে পরিবেশের ভারসাম্য নষ্ট করে। তো এই ছিল আমাদের 3টা সমাধান। তো আমাদের শূন্যস্থান উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব সত্য মিথ্যাতে। তো এখানে দেখো আমাদের বলে দিয়েছে যে সত্য হলে তার পাশে দন্তে স লিখতে আর মিথ্যা হলে মি লিখতে। তো দেখো আমাদের 1 নম্বরে বলেছে অধিক জনসংখ্যা পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তো এটা কিন্তু মিথ্যা কথা, তাহলে আমরা কি লিখবো এখানে, এর পাশে মি লিখবো, ঠিক আছে। তারপর 2 নম্বরে বলেছে অধিক জনসংখ্যার ফলে যানবাহন অতিরিক্ত চাপ পড়ে। তো অবশ্যই এটা সত্য কথা, তাহলে আমরা এখানে কি লিখবো, দন্তে স। তারপর 3 নম্বরে বলেছে নদী নালায় ময়লা আবর্জনা ফেললে পানি দূষিত হয়। এটা কিন্তু সত্যি কথা, তাহলে আমরা এখানে কি লিখব, দন্তের স। আর 4 নম্বরে বলেছে পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে অধিক সংখ্যক দক্ষ জনবল তৈরি হয়। এটা কিন্তু মিথ্যা কথা, ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখব, ময়রস্যি লিখব। শুধু উপরেরটা মিথ্যা, নিচেরটা মিথ্যা, আর তারপরে 2টা সত্য। তারপরে এখন চলে যাব আমরা ডান বাম মিলকরণে। তো চলো আমরা ডান বাম মিলকরণটা দেখে নেই। উত্তর, এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের জনসংখ্যা বার্ষিক বৃদ্ধির হার সর্বনিম্ন ছিল এই যে 2022 সালে। তারপরে আছে বাংলাদেশের ঘনত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থান এই যে বিশ্বের 10ম। তারপরে পাহাড় ও গাছপালা কাটা বন্ধ হলে এই যে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে পরিবেশ দূষিত হবে। তো এই ছিল কিন্তু আমাদের ডান বামের সমাধান, তোমরা বইয়ে দাগ টেনে মিলাই নাও। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডান বাম কমপ্লিট। এখন চলে যাবো 9 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে প্রশ্ন আছে 3টা। একে বলেছে পরিবারের সদস্য কম হলে কি কি সুবিধা হয়। তো চলো আমরা প্রতিটা প্রশ্ন পড়িয়ে উত্তর দেখি। এই দেখো 1 নম্বর প্রশ্ন উত্তর হবে পরিবারের সদস্য কম হলে যেসব সুবিধা হয় তা হলো খাবার, পোশাক, বাসস্থান পেতে কোনো অসুবিধা হয় না, পরিবারের সবাই ঠিকমতো শিক্ষা ও স্বাস্থ্যসেবা পায়। এখন দেখো 2 নম্বর প্রশ্ন, 2001 সাল থেকে 2002 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হারে কি ধরনের পরিবর্তন ঘটেছে। উত্তর, 2001 সাল থেকে 2002 সাল পর্যন্ত জনসংখ্যা বেড়েছে, কিন্তু জনসংখ্যার বৃদ্ধির হার কমে এসেছে। এর মানে হলো আগে যে হারে মানুষ বাড়ত এখন তার চেয়ে কম হারে বেড়েছে। 2001 সালে হার ছিল 1.58%, আর 2022 সালের হার 1.22%। তো এই ছিল আমাদের 2 নম্বরের সমাধান। এখন দেখো 3 নম্বর প্রশ্ন, আবাদি জমিতে বাসস্থান নির্মাণ কিরূপ সমস্যা সৃষ্টি করে। উত্তর, আবাদি জমিতে বাড়ি বা বাসস্থান নির্মাণ করলে আবাদি জমির পরিমাণ কমে যায়। এর ফলে ফসল উৎপাদন কমে যায়, যা খাদ্যের অভাব সৃষ্টি করতে পারে। তো এই ছিল আমাদের 3টি প্রশ্নের সমাধান।
তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বর্ণনামূলক প্রশ্ন আছে 3টা। 1 নম্বরে আছে পরিবারে সদস্য সংখ্যা অধিক হলে কি কি সমস্যা হতে পারে। তো চলো আমরা এই বর্ণনামূলক প্রশ্ন 3টি পড়িয়ে উত্তর দেখি। তো এই হচ্ছে আমাদের প্রশ্নটা, 1 নম্বর বর্ণনামূলক। আর উত্তর হবে পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে যেসব সমস্যা দেখা দিতে পারে তা হলো, এই যে তোমরা এখানে 1 2 3 পয়েন্ট দিয়েও লিখতে পারো, এরা ক খ গ দিছে। তোমরা লিখতে পারো 1 নাম্বার লিখতে পারো যে অধিক জনসংখ্যার কারণে খাদ্য, বস্ত্র, পোশাক ও বাসস্থানের মতো জিনিসগুলোর চাহিদা অনেক বেড়ে যায়, ফলে পরিবারের এগুলো পূরণ করা কঠিন হয়ে পড়ে। 2 নাম্বার লিখতে পারো পরিবারের সদস্যরা প্রয়োজনীয় শিক্ষা বা স্বাস্থ্যসেবা পায় না, এর ফলে পরিবারে অসুস্থ মানুষের সংখ্যা বেড়ে যায়। 3 নাম্বার সংসারের প্রয়োজনীয়তা মেটাতে পরিবারকে হিমশিম খেতে হয়, কারণ বেশি মানুষের জন্য খরচও বেশি হয়, এর ফলে বেকার লোকের সংখ্যা বেড়ে যায়। তো তোমরা চাইলে 3টার বদলে 2টা পয়েন্টও দিতে পারো, ঠিক আছে, যদি কারোর অতিরিক্ত বড় লাগে এটা সেক্ষেত্রে। এখন চলে যাব 2 নাম্বার প্রশ্নে। তো 2 নম্বরে বলেছে অধিক জনসংখ্যা সমাজে কি কি অসুবিধা সৃষ্টি করতে পারে তা বর্ণনা করো। উত্তর, অধিক জনসংখ্যা কেবল পরিবারে নয়, সমাজে অনেক বড় অসুবিধা সৃষ্টি করতে পারে। যেমন, তো তোমরা এখানে 1 2 3 পয়েন্ট দিয়ে লিখতে পারো না, এটা ক খ গ দিছে, তো একভাবে দিলেই হয়। তোমরা লিখতে পারো 1, বেশি মানুষের কারণে পাহাড় ও গাছপালা কেটে বাসস্থান তৈরি করতে হয়, এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। 2, অতিরিক্ত জনসংখ্যার কারণে বেকার লোকের সংখ্যা বেড়ে যায়, এর ফলে সমাজে নানা ধরনের অপরাধ বেড়ে যায়। 3, অধিক জনসংখ্যার কারণে শিক্ষা ব্যবস্থা ও যাতায়াত ব্যবস্থার উপরও ব্যাপক চাপ পড়ে, ফলে সহজে চলাফেরা করা বা ভালো স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে যায়। তো এই ছিল আমাদের 2টি প্রশ্নের সমাধান। এখন দেখবো 3 নম্বরের সমাধান। তো দেখো 3 নম্বর প্রশ্নে কি বলেছে যে অধিক জনসংখ্যা পরিবেশের ওপর কি কি প্রভাব ফেলে। উত্তর, অধিক জনসংখ্যা পরিবেশের ওপর যেসব প্রভাব ফেলে তা হলো, 1, অধিক জনসংখ্যার কারণে অনেক সময় পাহাড় ও গাছপালা কেটে বাসস্থান তৈরি করতে হয়, ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। খ বা 2, অধিক জনসংখ্যার কারণে নদীনালা বা জলাশয়ে ময়লা আবর্জনা ফেলা হয়, যা নদী-নালাকে দূষিত করে। 3, গাছপালা কেটে ফেলা এবং দূষণ বাড়ার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। 4, অধিক জনসংখ্যার কারণে যানবাহনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যাতায়াতে অনেক অসুবিধা হয়। তো এখানে 4টা পয়েন্ট দিচ্ছে, তোমরা যদি ছোট করে লিখতে চাও 3টা পয়েন্ট দিতে পারো, ঠিক আছে, আর যদি পুরোটা লিখতে চাও লিখতে পারো। তো এই ছিল আমাদের 3টা প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের 6 নম্বরের বর্ণনামূলক প্রশ্ন 3টাই কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আছে আমাদের অধ্যায় 12। তো পরবর্তীতে অধ্যায় 12 এর সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই ভিডিওর কমেন্টে আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেল লিংক দিয়ে রাখবো, অবশ্যই তোমরা সেটা সাবস্ক্রাইব করে দিবা।